এখন তো গোপালগঞ্জে নৌবাহিনীও গেছে, কতক্ষণ পরে বিমান বাহিনীও যাবে। মানে চিন্তা করেন, মানুষ করার জন্য এখন নৌবাহিনী, বিমান বাহিনী সবাই, মানে সশস্ত্র বাহিনী সবাই গিয়ে নেমেছে। গোপালগঞ্জে যারা মারা গেলেন তাদেরকে আইন অমান্য করে কোনো ময়না তদন্ত করা হয় নাই। গোপালগঞ্জের মানুষকেই নাকি আবার দেখে নেওয়া হবে। হলো কারা আর হুমকি দিচ্ছে কারা? যারা 2024 সালের জুলাই মাসে জাতিসংঘের একটি ফোনে, জাতিসংঘের একটি চাকরির জন্য রাস্তায় নামেনি রাষ্ট্র রক্ষা করতে, তারা এখন গোপালগঞ্জে গেছে রাষ্ট্র রক্ষা করার জন্য। গোপালগঞ্জের মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে ঘোষণা করেছে। এদের মুরদ যে শুধু নিজ দেশের নিরীহ জনগণকে বুট দিয়ে দেওয়া আর সুযোগ মতো খুন করা, তাও জানা আছে আমাদের। বাংলাদেশের সেনাবাহিনী কি পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী হয়ে গেল কিনা সেটা ভাববার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। স্বাভাবিক মৃত্যু ছাড়া অন্য কোনোভাবে কারো মৃত্যু হলে আইনি পদ্ধতি হচ্ছে তাদের ময়না তদন্ত হবে, তারপরে অপমৃত্যু মামলা হবে। গোপালগঞ্জে যারা মারা গেলেন তাদেরকে আইন অমান্য করে কোনো ময়না তদন্ত করা হয় নাই। মামলাও হয়েছে বলে জানি না এখনো পর্যন্ত। এখন এতে কি হতে পারে বলুন তো? ময়না তদন্ত হয়নি মানে সে কিভাবে মারা গেছে তা জানা হবে না, জানা যাবে না। কোনো ডকুমেন্টেশন হবে না যার উপরে ভিত্তি করে কোনো প্রকারের তদন্ত হতে পারে। সেই সাথে কোনোদিন অপরাধীদের বিচারও হবে না, কারণ শুরুতে বলেছিলাম পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর চাইতে বড় মব বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ নেই। এতদিন ধরে এই সেনাপ্রধান আমাদেরকে বলেছেন যে তিনি আর এই মবের রাজত্ব সহ্য করবেন না, কিন্তু এখন দেখা গেল তারাই একটি মব হয়ে আরেকটি রাজনৈতিক দলের, কিংস পার্টির দায়িত্ব নিয়েছেন, বডিগার্ডের দায়িত্ব নিয়েছেন। তারা শুধুমাত্র ওই দলটি, সেনাবাহিনী, তাদের রক্ষা করার জন্য কোনো আইনি প্রসিডিউর মানা হয়নি, এমনকি যথাযথ জানাজাও করতে দেওয়া হয়নি। আপনি মনে করে দেখুন তো, আওয়ামী লীগ শাসনামলে কোনো আলোচিত হত্যাকাণ্ডের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন হয়েছে? এমনকি বুয়েটের আবরার কিংবা পুরনো ঢাকার বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় মনে পড়ে আপনার? আর গোপালগঞ্জে ঘটে যাওয়া এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে উল্টো নিন্দা জানানো হয়েছে যাদেরকে করা হয়েছে তাদেরকেই। সেনা সদরের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে তারা নাকি আক্রান্ত হয়েছিল বলে গুলি চালিয়েছে। গুলি যে চালিয়েছে সেটা তারা স্বীকার করছে। তার মানে সরকার এখন তার মেয়াদ উত্তীর্ণ স্বরাষ্ট্র সচিব সহ আরো 2জন সহকারী সচিবকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। দেশি বিদেশি চাপের মুখে ডেভিড বার্গম্যান এই তদন্ত কমিটি গঠন করার জন্য সরাসরি ফেসবুকে বলেছে। ফলে উপায় নেই, গঠন করতে হয়েছে একটি তদন্ত কমিটি। কাদের দিয়ে গঠন করেছে? সরকারি কর্মকর্তারা। তারা কি রিপোর্ট দেবে বোঝাই যাচ্ছে। কিন্তু দেশের মানুষ দেখছে গোপালগঞ্জে কি হয়েছিল, কি হচ্ছে এবং এর পরিণতি কি হতে পারে। আসুন আমরা আরেকবার গোপালগঞ্জ ঘুরে আসি আর দেখি বাংলাদেশের সেনাবাহিনী কেন সেখানে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর মতো আচরণ করলো। তবে তার আগে স্পষ্টভাবে জানিয়ে রাখি, যতজন মানুষ মারা গেছে তারা প্রত্যেকে গোপালগঞ্জের অধিবাসী। একজন এনসিপি কিংবা কোনো সেনা সদস্য সেখানে মারা যায়নি, যদিও সেনাবাহিনী বলেছে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। তবু দেখুন, এনসিপির মবন্নায়করা সবাই হুমকি দিচ্ছে গোপালগঞ্জের মানুষকেই নাকি আবার দেখে নেওয়া হবে। খুন হলো কারা আর হুমকি দিচ্ছে কারা? জুলাই সমাবেশের নিরপেক্ষ মুখগুলোর নাকি আজ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে গোপালগঞ্জে এনসিপির উপর এই হামলা হওয়ায়। অথচ তো কাজ ঝরেছে তা সারা দেশের মানুষ জানে। আপনি জানেন তো না? এবার আসি গত বছরের জুলাই আগস্টে যারা মারা গিয়েছিল তাদের ব্যাপারে। ক্ষমতা নেওয়ার পর সার্জিস আলমরা আন্দোলন চলাকালীন সময়ে মারা যাওয়া অনেকের লাশের ময়না তদন্ত করতে দেয়নি। খোদ ফেসবুকেই তারা ইসলামের দোহাই দিয়ে ময়না তদন্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সব বন্ধ করে দেয়। বাংলাদেশ রাষ্ট্র তো ইসলামী আইনে চলে না, চলে সেকুলার আইনে, ধর্মনিরপেক্ষ আইনে, এবং আইন মোতাবেক রাষ্ট্র বাধ্য তার প্রসিকিউর পালনে বা পদ্ধতি পালনে। তখনও আইন মানা হয়নি, এবারও তাই। গোপালগঞ্জের ঘটনায় গুলি করা সেনা সদস্যদের ভবিষ্যতে কোনো আইনি ঝামেলা বা খুনের মামলা থেকে বাঁচাতে তারা ময়না তদন্ত হতে দেয়নি। গত বছরের জুলাই আগস্টে যারা মারা গিয়েছিল তারা আসলে কিভাবে কার গুলিতে মারা গেছে সেটা লুকোতে এবং খুনিদের বাঁচাতে ময়না তদন্ত হতে দেয়নি। গত জুলাই আগস্টে যাদের অস্বাভাবিকভাবে হরেদরে মানুষ মারা গেল তারা আসলে কারা সেটা এখনো অনেকটাই পরিষ্কার, আমরা জানি সেটা।
দিন যতই যাচ্ছে ততটাই বোঝা যাচ্ছে যে এই জুলাই সন্ত্রাসের পেছনে সামনে ভেতরে ও বাইরে দেশের প্রশিক্ষিত সেনাবাহিনীর বহু প্রকারের হাত ছিল। এই হাত থাকার গোমরটি আরো আগেই ফাঁস হয়েছে যখন ক্ষমতা দখলের সাথে সাথেই বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্ত খুনিদের ছেড়ে দেওয়া হয় এবং তাদের আবার গোপনে চাকরিতে বহাল করার কথা ফিসফাস শোনা যাচ্ছে। এই অভিজ্ঞতা সম্পন্ন সাজাপ্রাপ্তদের চাকরিতে বহাল করে দিয়ে এখন আবার কাদের করানো হবে কে জানে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে আজ অবধি বারবার এই সেনাবাহিনী, যাকে আমি এখন পাকিস্তানি পূর্ব পাকিস্তানি সেনাবাহিনী বলতে বাধ্য হচ্ছি, যত জড়িয়েছে তার সবই মুক্তিযুদ্ধপন্থীদের বিনাশের উদ্যোগে। এখন তো গোপালগঞ্জে নৌবাহিনীও গেছে, কতক্ষণ পরে বিমান বাহিনীও যাবে। মানে চিন্তা করেন, মানুষ খুন করার জন্য এখন নৌবাহিনী, বিমান বাহিনী সবাই, মানে সশস্ত্র বাহিনী সবাই গিয়ে নেমেছে। মনে করিয়ে দিতে চাই, ৭৫-এর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে পূর্ব পাকিস্তানের এই সেনাবাহিনী শুরু করেছিল মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে। একটি সামান্য জাপানি বিমান যান্ত্রিক ত্রুটির জন্য বাংলাদেশে অবতরণ করার অজুহাত দিয়ে আমাদের বিমান বাহিনীর কয়েক হাজার মেধাবী অফিসারকে খুন করে এই সেনাবাহিনী। কত হাজার মুক্তিযুদ্ধপন্থী এবং মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে তারা নিজেদের লোক দিয়ে তখন হত্যা করেছে, তা ইতিহাসে লেখা আছে। বছরের পর বছর ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে এরা সদস্যরা পরবর্তীতে রাজনীতিতেও যোগ দিয়েছে, পত্রিকায় লেখক হয়ে উঠেছে, মোহাম্মদ ইউনূসের সাথে 111-এর ষড়যন্ত্র খেলায় মেতেছে। আর দেশের গণতন্ত্রের সুবিধা নিয়ে এরাই জাতিসংঘ মিশনে গিয়ে রাতারাতি টাকা কামাবার সুযোগ পেয়েছে। রেমিটেন্স যোদ্ধা বলে যেন টিটকারি দেওয়া হয় কাদের? বিদেশে কর্মরত আমাদের শ্রমজীবী লোকদের, তাই না? এই পূর্ব পাকিস্তান সেনাবাহিনী কিন্তু বিরাট রেমিটেন্স যোদ্ধা, তবু তাদের কেউ টিটকারি মারে না। কিন্তু দেখুন, এরা সুযোগ পেলেই ঘৃণা ছুড়ে দেয় আমাদের দেশের মানুষের দিকে, যাদের ট্যাক্সের টাকা এদের পোষা হয় তা সামান্য চাকরির অধ্যত্তে। এদের গোমর আর কত ফাঁস করবো? আসলে এরা তো নিজেরাই নিজেদেরকে এমন উদম করে ফেলছেন, এত নাঙ্গা করে ফেলছে নিজেদেরকে গোপালগঞ্জের ঘটনায়। যারা 2024 সালের জুলাই মাসে জাতিসংঘের একটি ফোনে, জাতিসংঘের একটি চাকরির জন্য রাস্তায় নামেনি রাষ্ট্র রক্ষা করতে, তারা এখন গোপালগঞ্জে গেছে রাষ্ট্র রক্ষা করার জন্য। গোপালগঞ্জের মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদের মুরদ যে শুধু নিজ দেশের নিরীহ জনগণকে বুট দিয়ে লাথি দেওয়া আর সুযোগ মতো খুন করা, তাও জানা আছে আমাদের। হোলি আর্টিজানের কথা মনে করিয়ে দিই আপনাদের। মনে আছে তো আরবান যুদ্ধের সেই মানুষ খুন করার রাত্রির কথা? সেই যে সেদিন সন্ধ্যা থেকে পুলিশ অ্যাকশনে নিচ্ছিল জঙ্গিদের বিরুদ্ধে, কয়েকজন পুলিশ অফিসার হতাহত হয়েছিল জঙ্গিদের গুলিতে। আর এই সেনাবাহিনী তারা নিজেরা মন কষাকষি করছিল, তাদের কমান্ডো সরবরাহ ছিল না। থাকবে কিভাবে? সব তো জাতিসংঘের রেমিটেন্স যোদ্ধা হয়েছিল, চলে গিয়েছিল তারা। বড়লোক হওয়াটাই তাদের ধান্দা ছিল, দেশের কাজে তাদের কেনই বা পাওয়া যাবে বলুন? অবশেষে সিলেট থেকে কিছু কমান্ডো এসেছিল হেলিকপ্টারে চড়ে। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল ঢাকার আশেপাশের নিরাপত্তা জোরদার করতে, আর এই সেনাবাহিনী সারা রাত সেই কমান্ডোদের নিয়ে দেরি করছিল। মানুষ সবাই করতে করতে ক্লান্ত, এক পর্যায়ে এই তরুণ জঙ্গিরা ক্লান্ত হয়ে যায়। এটাই স্বাভাবিক, কতক্ষণ আর মানুষ করা যায় বলুন? এই জঙ্গিরা প্রস্তুতি নিয়ে এসেছিল আত্মঘাতী হতে। তাদের উদ্দেশ্য ছিল জুলাইয়ের আবু সাইদ কিংবা AK-47 ম্যাগাজিনের উপদেষ্টা আসিফ ভুইয়া যেমন চেয়েছিল আত্মঘাতী হতে, তেমন শহীদ হওয়া। ট্রেনিং প্রাপ্ত জঙ্গিরা গোপালগঞ্জের রমজান আলী কিংবা ঢাকা ভার্সিটির তোফাজ্জল নয় যে ভাত খেয়ে বাঁচতে চাইবে, তাই তারা এক পর্যায়ে অপেক্ষা করতে থাকে কখন তাদের মেরে ফেলা হয়। এরপর দীর্ঘ সেই রাত ভোর হলে জাতিসংঘ মিশনে গিয়ে গায়ে তেল চর্বি জমা এই সেনাবাহিনীর কমান্ডোরা দেয়াল ভেঙে ঢুকে জঙ্গিদের বিনা বাধায় গুলি করে। অথচ সারা পৃথিবীতে কমান্ডোর কাজ যত দ্রুত সম্ভব ঢুকে জঙ্গিদের মেরে নিরীহ মানুষের কতজনের প্রাণ বাঁচানো সম্ভব সেই চেষ্টা করা। সময়কে নিয়ে সেই রাতে সেনাবাহিনী আসলে খেলছিল। আজ এই পরিস্থিতিতে সত্যি মনে হচ্ছে জাতিসংঘের টাকায় বড্ড বেশি তেল জমে গেছে এই সেনাবাহিনীর শরীরে আর মগজে। এরপর সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে। আমরা জানি সেনাবাহিনীর ভেতর হিজবুতি কুয়ের কথা, শিবিরের রিক্রুটের কথা। কে জানে কারা হোলি আর্টিজানের দেরি করালো এই কমান্ডোদের? আজকে সে প্রসঙ্গ নয়। মনে করিয়ে দেই, হোলি আর্টিজানের ধরা পড়া সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এই জুলাই সন্ত্রাসের পর, বিডিআর বিদ্রোহের খুনিদের মতোই। পুলিশের কথায় আসি, বাংলাদেশের নির্মূলে সবচেয়ে বেশি ভূমিকা ছিল পুলিশের। এজন্যই কি জুলাই সন্ত্রাসীদের এত রাগ পুলিশের উপর? সেই রাত থেকে কি জুলাইয়ের মেধাবী জঙ্গিরা পুলিশদের করে ঝুলিয়ে রেখেছিল আর স্লোগান দিয়েছিল মেধা না কোটা, মেধা মেধা। মুক্তিযুদ্ধের নাম সহ্য হয় না, তাই এই সেনাবাহিনীর গর্তে গিয়ে, মানে এই পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর গর্তে গিয়ে তাদের লুকাতে হয় জুলাই জঙ্গিদের। হোলি আর্টিজানের কথা
আনলাম যাত্রাবাড়িকে মনে করিয়ে দিতে। জুলাইয়ের যাত্রাবাড়ি মনে আছে তো? থানা আক্রমণ করে মেরে মেরে ঝুলিয়ে রাখা হলো এত পুলিশকে। সেনাবাহিনী কি তখন থানা প্রোটেকশন দিয়েছিল? দেয়নি। পুলিশ হত্যায় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আর গোপালগঞ্জে সেই পুলিশ এনসিপিকে জনতার রোষ থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয় দিয়েছে। হ্যাঁ, যে পুলিশকে তারা খুন করে ঝুলিয়ে রেখেছিল তাদের কাছেই জুলাই সন্ত্রাসীদের আশ্রয় মিলল, তাই না? কারণ বাংলাদেশ পুলিশ একটি সরকারি সংস্থা, এর কাজ মানুষের সেবা করা। বাংলাদেশের পুলিশ জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধে প্রথম দিয়ে। আজ জুলাই সন্ত্রাসীরা পুলিশের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিয়েছে না? দিয়েছে তো। মনে রাখতে হবে, সেনা নয়, পুলিশ হচ্ছে প্রশাসনের হাতে। সেনাবাহিনী কখনো একটি দেশের আইন শৃঙ্খলা সামলাতে পারে না, পুলিশ পারে। শেখ হাসিনা আধুনিক করতে চেয়েছিলেন বাংলাদেশের পুলিশকে দেশের মানুষের সেবার স্বার্থে, কিন্তু তা পছন্দ হয়নি এই সেনাবাহিনীর। দেশের সব লুটে খাবে তারা একা। দেশের মানুষের ট্যাক্সের টাকায় রেশন আর বেতন তো এমনিই আছে, উপরন্তু ইউএন মিশনে গিয়ে রেমিটেন্স আনবে, আবার দেশের ক্ষমতা লুট করেও খাবে। বাংলাদেশের পুলিশ কেন আধুনিক হবে বলুন? পুলিশ আধুনিক হলে তাদের পাশে নিতান্ত সাদা মাটা দেখাবে না এই সেনাবাহিনীকে? এই সেনাবাহিনী একটি হীনমন্য প্রাণীর সমষ্টি, অন্ততপক্ষে গোপালগঞ্জে তাই প্রমাণ হলো। তাই একসময় এরা নিজেকে দেশের আইনের ঊর্ধ্বে অনেক বড় কিছু বলে মনে করতে থাকে। স্বাধীন দেশের সেনাবাহিনীকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুলনায় খুব সুখ হচ্ছে না আমার, বরং কষ্টই হচ্ছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই আমি এই পুরো ভিডিওতে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী শব্দটি উচ্চারণ করছি। বাংলাদেশ রাষ্ট্র না থাকলে বাংলাদেশ সেনাবাহিনীকে কে চিনতে পারে বলুন তো? কে চিনবে? বাংলাদেশ না টিকলে এদের সাথে এদের তফাৎ থাকবে ভেবেছেন আপনি? জাতিসংঘ এদের আর ভাড়া নেবে? এরা বোধহয় এত কিছু ভাবেনি। হঠাৎ পকেটে ডলার ঢুকলে নিজেকে অনেক কিছু বড় মনে হয়। না হলে কেন গোপালগঞ্জে, কোন তাড়নায় গোপালগঞ্জে রাতের অন্ধকারে গিয়ে মানুষের বাড়িতে হামলা, মানুষদেরকে নারী পুরুষ নির্বিশেষে ধরে এনে তাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে লাশ ফেলার ভিডিও চিত্র পর্যন্ত দেখা যাচ্ছে না? গোপালগঞ্জে যা হলো তা কি আপনাকে নতুন করে ভাবাচ্ছে? ফিরে দেখতে পারেন গত জুলাইকে, 2024-এর জুলাইকে, মিল পান গোপালগঞ্জের সঙ্গে গত বছরের জুলাই মাসের। দেখবেন গোপালগঞ্জের ঘটনা আমাদের সাহায্য করছে 1 বছর আগের জুলাইকে বুঝতে। বাংলাদেশ আমাদের সবার ঠিকানা, আমরা এই বাড়িঘর এদের হাতে তুলে দিতে পারি না। আপনি কোথায় থাকবেন যদি এই জুলাই আপনার বাড়িতে আগুন দিয়ে দেয়? শাহজাহান কি আপনাকে নিরাপত্তা দেবে, নাকি এই কালা পাহাড়দের নিরাপত্তা দিবে যেমনটা দিয়েছে গোপালগঞ্জে? দেবে না। দেশের মানুষ নিরাপদ হবে গণতন্ত্র মুক্তি পেলে। এভাবে সশস্ত্র বাহিনী দিয়ে দেশের একটি জেলায় যুদ্ধ অবস্থা তৈরি করে বাংলাদেশকে ঠেকানো যাবে না। এই সত্য সবাই বুঝতে পারছে। বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কেন এই কাজটি করছে তা আমাদের আসলে বোঝা দরকার। আপনার সামর্থ্য মতো, সুযোগ মতো আপনিও এই প্রতিবাদে সামিল হন। কেউ বাঁচবো না। ভালো থাকার কথা বলতে পারছি না, তবুও ভালো থাকুন।